এমবাপ্পে একজন অসাধারণ খেলোয়াড়, তাতে কোনো সন্দেহ নেই। তবে রক্ষণভাগে তার অবদান খুবই নগণ্য। 13 বছর বয়সেই যেন ক্রিকেটের দুনিয়ায় জয়ের পথে আছেন। তাই তো সমগ্র বিশ্বে হিড়িক পড়েছে আত্মজীবনীমূলক সিনেমা তৈরির। সেই বাতাসে গা ভাসিয়েছে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের সিনেমা ইন্ডাস্ট্রি। খেলাধুলার নিয়মিত আয়োজন টাইম আউটে সবাইকে স্বাগত। আমি শাহানা পারভীন নূপুর থাকছি খেলাধুলার জগতের ভিন্ন সব গল্প নিয়ে আজকের শোতে। রিয়াল মাদ্রিদের রক্ষণভাগের সমস্যা আর উপেক্ষা করার সুযোগ নেই। যদি তারা প্রতিপক্ষের বলকে আটকাতে না পারে, তবে তারা যত গোলই করুক না কেন, এই মৌসুমে তাদের ব্যর্থতার গল্পই বয়ে নিতে হবে। রিয়াল মাদ্রিদের এই মৌসুমের আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে তাদের আক্রমণ ভাগ, বিশেষভাবে ভিনিসিয়াস জুনিয়র ও কিলিয়ান এমবাপ্পের জুটি। বর্তমান ফুটবল বিশ্বের সেরা দুই লেফট উইঙ্গারকে একসঙ্গে খেলানোর কৌশলটি আশানুরূপ ফল দিচ্ছে না লস ব্ল্যাঙ্কোসদের। কিছু কিছু ম্যাচে তারা দুর্দান্ত খেলছেন, আবার কিছু কিছু ম্যাচে তাদের মধ্যে যেন বোঝাপড়ার খুব অভাব। কিন্তু আক্রমণ ভাগ নিয়ে এত আলোচনা হলেও তাদের প্রধান সমস্যা রক্ষণ ভাগে। মাদ্রিদ এই মৌসুমে লা লিগাতে 11টি এবং চ্যাম্পিয়ন্স লিগে 7টি গোল হজম করেছে। যদিও এই সংখ্যাটি তেমন আহামরি মনে হচ্ছে না, তবে পারফরমেন্সের ভিত্তিতে বলাই যায় তাদের রক্ষণভাগ অস্বাভাবিকভাবে ভঙ্গুর। প্রতিপক্ষ দলগুলো খুব সহজেই সুযোগ তৈরি করতে পারছে তাদের বিপক্ষে। যদি তারা এই মৌসুমে বড় শিরোপাগুলোর জন্য লড়াই করতে চায়, তবে তাদের রক্ষণকে শক্তিশালী করার বিকল্প নেই। তাদের এই দুর্গতি যে শুধুমাত্র দুর্বল ডিফেন্ডারের জন্য হচ্ছে এমনটা নয়। আধুনিক ফুটবলের রক্ষণ এবং আক্রমণ পুরো দলকে একসঙ্গে করতে হয়, কিন্তু মাদ্রিদ সেই কাজটি করতে ব্যর্থ হচ্ছে। যখন মাদ্রিদের দখলে বল থাকছে না, তখন মাদ্রিদের খেলোয়াড়দের মধ্যে সমন্বয়ের অভাব প্রবল। দলের কিছু খেলোয়াড় প্রেস করে বটে, কিন্তু কিছু খেলোয়াড় নির্লিপ্তভাবে দাঁড়িয়ে থাকে। অন্যদিকে এমবাপ্পে বুঝতেই পারে না তার কী করা উচিত। এই সকল দুর্বলতাকে কাজে লাগিয়ে প্রতিপক্ষ মাদ্রিদকে প্রায় চাপে ফেলছে প্রতি ম্যাচে। এমবাপ্পে একজন অসাধারণ খেলোয়াড়, তাতে কোনো সন্দেহ নেই। তবে রক্ষণভাগে তার অবদান খুবই নগণ্য। ভিনিসিয়াসও রক্ষণভাগে তেমন একটা সাহায্য করেন না। মাদ্রিদের মিডফিল্ডও অনেক সময়ই রক্ষণভাগকে একা করে দেয়। ইনজুরির সমস্যার কথা বোধহয় নতুন করে বলবার কিছু নেই। এই আলোচনা শুরু করলে কোথায় যে শেষ হবে তার বলার অবকাশ নেই। মাদ্রিদের রক্ষণভাগে এই মুহূর্তে একমাত্র অ্যান্টোনিও রুদিগার ছাড়া আর কোনো যথাযথ ডিফেন্ডার নেই। যদিও তরুণ ডিফেন্ডার রাউল অ্যাসেন্সিওকে দেখা গিয়েছে খেলতে, কিন্তু মাদ্রিদ তার উপর কতটা ভরসা করবে সে বিষয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। মাদ্রিদের বর্তমান সমস্যাগুলো সমাধান করার সহজ কোনো উপায় নেই। অ্যানচেলত্তির মূল শক্তি হচ্ছে মানসিক দৃঢ়তা এবং পরিস্থিতির সাথে মানিয়ে নেওয়া। তবে তার জন্য এবার বড় সিদ্ধান্ত নেওয়ার পালা। একটি বিকল্প হতে পারে ভিনিসিয়াস বা এমবাপ্পের মতো বড় তারকাদের একজনকে বেঞ্চে বসিয়ে গত মৌসুমের মতো ব্যালেন্স ফিরিয়ে আনা। এটি একটি বিতর্কিত পদক্ষেপ, তবে হতে পারে এটি সঠিক সমাধান। রিয়াল মাদ্রিদের রক্ষণভাগের সমস্যা আর উপেক্ষা করার সুযোগ নেই। যদি তারা প্রতিপক্ষের আক্রমণ থামাতে না পারে, তবে যত গোলই করুক না কেন, এই মৌসুম তাদের জন্য শুধু ব্যর্থতার গল্পই বয়ে নিয়ে আসবে। নাবিদ আব্দুল্লাহ, খেলা 71। জন্ম 2009 সালের 27শে সেপ্টেম্বর। এর অর্থ দাঁড়ায় মাধ্যমিকটাও এখন পর্যন্ত দেওয়া শেষ হয়নি। কিন্তু ইতোমধ্যেই পুরো বিশ্বকে হইচই ফালিয়ে দিলেন এই ছোট্ট বালক বৈভব সূর্যবংশী। আইপিএল এর মেগা নিলামে 1,10,00,000 টাকায় বিক্রি হলো এই কিশোর। বয়স মাত্র 13, কাগজে কলমে। গত বছর একটি সাক্ষাৎকারে বলেছিলেন 27 সেপ্টেম্বর তার 14 বছর পূর্ণ হবে। মানে সত্যিকারের বয়সটা এখন 15 বছর। জন্ম 2009 সালের 27শে সেপ্টেম্বর। এর অর্থ দাঁড়ায় মাধ্যমিকটাও দেওয়া হয়নি এখনো। এর মধ্যেই পুরো বিশ্বে হইচই ফেলে দিলেন বৈভব সূর্যবংশী। ইন্ডিয়ার প্রিমিয়ার লিগে মেগা নিলামে 1,10,00,000 রুপিতে বিক্রি হলো এই কিশোর। অবশ্য তাকে ঘিরে আলোচনাটা ছিল আগে থেকেই। বিশ্বের সবচেয়ে দামি ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক ক্রিকেট লিগের নিলামের সংক্ষিপ্ত তালিকায় নাম তুলেই আলোড়ন তুলেছিলেন। নিলামের দ্বিতীয় দিনে তাকে নিয়ে যেন রীতিমতো কাড়াকাড়ি করলো রাজস্থান রয়্যালস আর দিল্লি ক্যাপিটালস। 30 লাখ ভিত্তিমূল্যের বৈভব শেষ অবধি ভিড়ছেন রাজস্থানের ডেরায়। 1574 জন খেলোয়াড়, ভারতীয় 1165 জন। দলগুলো নিতে পারবে সর্বোচ্চ 204 জন খেলোয়াড়। কত নামি দামি অভিজ্ঞ তারকারাও দল পান না আইপিএলে। সেখানে উড়ে এসে জুড়ে বসলো কি বৈভব? না, তিনি উড়ে এসে জুড়ে বসেননি। ভারতের ক্রিকেট কাঠামোই প্রোডাকশন তিনি। 13 বছর বয়সেই যেন ক্রিকেটের দুনিয়ায় জয়ের পথে আছেন। মাত্র 12 বছর বয়সে রঞ্জি ট্রফিতে অভিষেক। ভারতের অনূর্ধ্ব 19 দলেও জায়গাটা পেয়ে গেছেন।
অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-19 দলের বিপক্ষে খেলেছেন ৬২ বলে ১০৪ রানের বিধ্বংসী ইনিংস। ৪-১৪টা ছক্কা হাঁকিয়েছেন ৪টা, সেটাও আবার ৪ দিনের ম্যাচে। বিহারের রণধীর বার্মা অনূর্ধ্ব-19 ওয়ানডেতে টুর্নামেন্টে ট্রিপল সেঞ্চুরি পেয়েছেন। দিন দুয়েক আগে স্বীকৃত টি-20তে অভিষেক হয়েছে সৈয়দ মুশতাক আলী ট্রফিতে, যেখানে দুটি ছক্কা মেরে ৬ বলে ১৩ রান করে আউট হয়ে গেছেন। ভয়ডরহীনতার কমতি নেই এক বিন্দুও। তবে বয়সভিত্তিক ক্রিকেটে এমন আলোড়ন এর আগে অনেকেই তুলে হারিয়ে গেছেন। ভারতীয় ক্রিকেটেই এমন নজির সবচেয়ে বেশি। সেই ঝুঁকি আছে সূর্যবংশীরও। তবে এই ঝুঁকিটা এড়াতে পারলেই এই নামটা আগামী অনেক বছর সবাইকেই শুনতে হবে। শাহানা পারভীন নূপুর, খেলা ৭১। অনেক খেলোয়াড় হয়তো নিজের জীবনের ত্যাগ বা কষ্টের গল্প জানাতে চাননি বিশ্বকে, আবার কেউ বা স্বাচ্ছন্দ্যে নিজেদের আত্মত্যাগ এবং সাফল্যের যাত্রাপথের কথা জানিয়েছেন, যেন অন্যরা অনুপ্রাণিত হয়। আজকে বলিউডে করা এমন কিছু বায়োপিক নিয়েই আলোচনা হবে। যশ কিংবা অর্থের কমতি নেই সুখের। কিন্তু একজন ক্রীড়াবিদের এই যশ খ্যাতি কিংবা সুখের পেছনের গল্প হয়তো রয়ে যায় আড়ালেই। সবাই আমরা সাফল্যের ছবিটুকু দেখি না একজন খেলোয়াড় ঠিক কতটা কঠিন পথ পাড়ি দিয়ে আজকের রোল মডেল হওয়ার রাস্তায় এসে পৌঁছেছেন। এসব গল্পগুলো হয়তো লোকমুখে ছড়ায় নির্দিষ্ট কোনো সীমা অবধি। বর্তমান সময়ে হয়তো অনেক ক্রীড়াবিদ নিজেদের একটি ডায়েরি করে রাখেন আত্মজীবনী হিসেবে, কিন্তু ক্রমশ যান্ত্রিক মানুষে পরিণত হওয়া বিপুল পরিমাণ জনগোষ্ঠীর কাছে কোথায় আর সুযোগ থাকে বলুন? তাই তো সমগ্র বিশ্বে হিড়িক পড়েছে আত্মজীবনীমূলক সিনেমা তৈরির। সেই বাতাসে গা ভাসিয়েছে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের সিনেমা ইন্ডাস্ট্রি। এখন অবধি বেশ কিছু খেলোয়াড়কে নিয়ে বায়োপিক তৈরি করেছেন বলিউডের বিভিন্ন নির্মাতা। তবে অনেক খেলোয়াড় হয়তো নিজের জীবনের সেই সকল ত্যাগ, কষ্ট, বঞ্চনার গল্প জানাতে চাননি বিশ্বকে। আবার কেউ হয়তো স্বাচ্ছন্দ্যে নিজেদের আত্মত্যাগ এবং সাফল্যের যাত্রাপথের গল্প জানিয়েছেন অন্যকে অনুপ্রাণিত করতে। আজকে বলিউডে হওয়া কিছু বায়োপিক নিয়েই হবে আলোচনা। পান সিং তোমার, দৌড়বিদ। ভারত জাতীয় গেমসে স্বর্ণপদক পাওয়া দৌড়বিদ ছিলেন পান সিং তোমার। জীবনের একটা পর্যায়ে ভারত সেনাবাহিনীর সদস্য ছিলেন মধ্যপ্রদেশের ছেলে পান সিং তোমার। সামরিক বাহিনীর সদস্য হিসেবে তিনি অংশ নিয়েছিলেন ভারত জাতীয় গেমসে, কিন্তু জীবন পরিক্রমায় তিনি বেছে নেন বিদ্রোহের পথ। অবশ্য ভারত সরকার তাকে ডাকাত হিসেবেই আখ্যায়িত করেছিলেন। তার এই জীবন পরিক্রমা নিয়েই বলিউড নির্মাতা তিগমাংসু ধুলিয়া পান সিং তোমার নামক সিনেমা তৈরি করেন, যেখানে পান সিং তোমার চরিত্রে অভিনয় করেন প্রয়াত অভিনেতা ইরফান খান। পান সিং তোমারের এই গল্প বাবদ তার ভাতিজা ১৫ লক্ষ রুপি সিনেমার লভ্যাংশ থেকে পেয়েছিলেন। সচিন টেন্ডুলকার, ক্রিকেটার। ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি ক্রিকেটার সচিন টেন্ডুলকারকে নিয়েও ভারতে বায়োপিক তৈরি হয়েছে, যদিও তাকে নিয়ে বানানো সিনেমাটা ডকুমেন্টারি ধাঁচের। সেখানে সচিন নিজের গল্প নিজেই বলেছেন। সচিন আ ব্রিলিয়ান্ট ড্রিমস নামক সেই বায়োপিকের লভ্যাংশ থেকে ৪০ কোটি রুপি গ্রহণ করেছিলেন সচিন টেন্ডুলকার। ম্যারি কম, বক্সার। ভারতের মণিপুর অঞ্চলের মেয়ে ম্যারি কম ছিলেন একজন বক্সার। একজন নারী বক্সারের জীবনে যেসব প্রতিকূলতার সম্মুখীন সেসবই ফুটে তুলেছেন উমং কুমার তার নির্দেশিত সিনেমা ম্যারি কমে। নিজের জীবনের সেই সকল প্রতিকূলতার গল্প পৃথিবীর সামনে তুলে ধরার সম্মাননা হিসেবে তিনি পেয়েছিলেন ২৫ লক্ষ রুপি। ম্যারি কম চরিত্রে অভিনয় করেছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। মোহাম্মদ আজহারউদ্দিন, ক্রিকেটার। ভারতীয় ক্রিকেটে ফিক্সিং কেলেঙ্কারিতে জড়ানো ক্রিকেটারদের মধ্যে সাবেক অধিনায়ক মোহাম্মদ আজহারউদ্দিন ছিলেন একজন। ক্রিকেট পরবর্তী সময়ে রাজনীতিতে মনোনিবেশ করা এই খেলোয়াড়কে নিয়ে আজহার নামক বায়োপিক তৈরি করেন নির্মাতা টনি ডিসুজা। আজহারউদ্দিনের চরিত্রে রূপালী পর্দায় দেখা গিয়েছিল ইমরান হাশমিকে। এই চলচ্চিত্রের জন্য একটি পয়সাও নেননি মোহাম্মদ আজহারউদ্দিন। মিলখা সিং, দৌড়বিদ। ভারতের হয়ে এশিয়ান গেমস ও কমনওয়েলথ গেমসের স্বর্ণপদক এনে দেওয়া মিলখা সিং এর তকমা ছিল দ্য ফ্লাইং শিখ। তিনি ৪০০ মিটার দৌড়ে স্বর্ণপদক অর্জন করেছিলেন ভারতের হয়ে। দেশভাগ এবং তার জীবনে ঘটে যাওয়া ট্র্যাজেডির পর সাফল্যের গল্প নিয়ে রাকেশ ওমপ্রকাশ মেহরা নির্মাণ করেন ভাগ মিল্খা ভাগ। মিলখা সিংকে নিয়ে করা বায়োপিকের মূল চরিত্রে অভিনয় করেছিলেন ফারহান আক্তার। নিজের গল্প পৃথিবীকে জানানো বাবদ কেবল ১ রুপি গ্রহণ করেছিলেন মিলখা সিং। মহাবীর সিং ফোগাট, কুস্তিগির। ভারতীয় সিনেমার মেগা তারকা আমির খান অভিনীত অন্যতম ব্যবসা সফল সিনেমা দাঙ্গাল মূলত ছিল একটি বায়োপিক।
মহাবীর সিং ফোগাট ছিলেন একজন কুস্তিগীর। পরবর্তীতে তিনি নিজের মেয়েদেরকে শিখিয়েছেন কুস্তি। এমনকি তার মেয়েরা আন্তর্জাতিক পর্যায়ে ভারতের প্রতিনিধিত্ব করে সাফল্য এনে দিয়েছিল। সেই গল্প নিয়েই নিতেশ তিওয়ারি তৈরি করেন দাঙ্গাল, এবং মহাবীর সিং ফোগাটকে সিনেমার লভ্যাংশ থেকে ৮০ লক্ষ রুপি দিয়েছিলেন সিনেমার প্রযোজকরা। মহেন্দ্র সিং ধোনি ক্রিকেটার। ভারতের ক্রিকেট ইতিহাসে অন্যতম সফল অধিনায়ক মহেন্দ্র সিং ভারতকে জিতিয়েছেন ২টি ভিন্ন ফরম্যাটের বিশ্বকাপ সহ চ্যাম্পিয়ন্স লিগ। সফল এই ক্রিকেটারের সাফল্যের পথ খুব একটা সহজ ছিল না। সেসব কাহিনী বিশ্বকে তুলে ধরতে নীরাজ পান্ডে রূপালী পর্দায় ফুটিয়ে তোলেন MS ধোনি দ্য আনটোল্ড স্টোরি। সেখানের মুখ্য চরিত্রে অভিনয় করেন প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুত। সেই ছবিতে নিজের জীবনের গল্প বলা বাবদ ৪৫ কোটি রুপি নিয়েছিলেন ধোনি। শাহানা পারভীন নূপুর, খেলা ৭১।